আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ আসিফ। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো প্রথমে আমরা দেখি যে হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন জিনিসটা কি, আসলে বলতে কি বোঝায়। তো আমরা খেয়াল করে দেখবো যে হচ্ছে অ্যারোমেটিক কথাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা শব্দ হচ্ছে অ্যারোমা। এটা একটা গ্রিক শব্দ অ্যারোমা, যার অর্থ হচ্ছে সুগন্ধি। তো প্রথম দিকে যখন হচ্ছে জৈব যৌগ আবিষ্কার হয়, তখন বিজ্ঞানীরা অধিকাংশ জৈব যৌগের মধ্যে একটা কমন প্রপার্টি দেখতে পাচ্ছিলেন, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগগুলো আহ, সুগন্ধিযুক্ত বা তারা বেশ ফ্লেভারাস। সেজন্য এটাকে হচ্ছে ফ্রেগনেন্স, এজন্য জন্য আহ, তারা প্রথম দিকে এর নাম দেয় হচ্ছে অ্যারোমা বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এছাড়াও হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হইতে হলে তার বেশ কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। তো আমরা আসলে আলোচনা করি বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। বৈশিষ্ট্যগুলো প্রথম দিকে যদি আমরা খেয়াল করি, আমরা দেখবো হচ্ছে বৈশিষ্ট্য বিশেষ ধরনের অসম্পৃক্ততা। আমরা খেয়াল করলে দেখবো অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে একটা অসম্পৃক্ততা আছে। যেমন আমরা যদি খেয়াল করি হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, এটা হচ্ছে অ্যালকিন। দেন আসতেছে আমাদের হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটা হচ্ছে অ্যালকাইন। এদের মধ্যে একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা আছে, এদের মধ্যে অসম্পৃক্ততা আছে। তো অসম্পৃক্ততা গুলো কেমন, যে এরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করবে, সরি এইচ2 এর সাথে বিক্রিয়া করবে, অ্যালকিন বা অ্যালকাইন। এদের সাথে যদি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি তাহলে এদের রিয়াকশন দিবে। দেন এদের সাথে যদি আমরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করি তাহলে এরাও রিয়াকশন দিবে। এদের সাথে যখন আমরা O3 দিব, মানে হচ্ছে ওজনের বিক্রিয়া করব, তখন রিয়াকশন দিবে। এমনকি এদের সাথে যখন আমরা এদের সাথে যখন আমরা হাইড্রোজেন হ্যালাইড দেবো, সেটাও বিক্রিয়া করবে। এবং এছাড়াও আরো আমরা অনেকগুলো এক্সাম্পল দেখতে পারি, সালফিউরিক অ্যাসিড দিব, সেটাও হচ্ছে বিক্রিয়া করবে। বাট যদি আমরা দেখি হচ্ছে, এটা তো অসম্পৃক্ততার পরীক্ষা ছিল, বাট যদি আমরা দেখি হচ্ছে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে, তাহলে অ্যারোমেটিক যৌগগুলা সাধারণত এইচ2 এর সাথে বিক্রিয়া দিতেই পারে, হ্যালাইডের সাথে বিক্রিয়া দিতে পারে, ওজনের সাথেও বিক্রিয়া দিবে। বাট এই দুইটা ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রে এরা কোনো বিক্রিয়া দেখায় না, অর্থাৎ কোনো নো রিয়াকশন দেখায়। তার ক্ষেত্রে শুধুমাত্র অ্যারোমেটিকের ক্ষেত্রে, অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে এরা এই বিক্রিয়াগুলো দেখায় না। এই লাস্টের দুইটা বিক্রিয়া দেখায় না, বা এছাড়াও আরো কয়েকটা বিক্রিয়া থাকতে পারে, কিছু বিক্রিয়া আছে যেগুলো এরা দেখায় না। অর্থাৎ এরা সম্পৃক্ত হলেও সম্পৃক্ততাটা একটা বিশেষ ধরনের। অর্থাৎ এরা সব ক্ষেত্রে পুরাপুরি অ্যালকিন বা অ্যালকাইনের মতো সম্পৃক্ত না, কিছুটা সম্পৃক্ত, বাট অ্যালকিন বা অ্যালকাইনের মতো সম্পৃক্ত না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এবার আসি হচ্ছে আমাদের রেজোন্যান্স কাঠামো। আমরা যদি দেখি যে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যে মেইন যে যৌগটা বা মাদার কম্পাউন্ড বা স্ট্রাকচারাল কম্পাউন্ড, সেটা কি হচ্ছে বেনজিন। আমরা বেনজিনকে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বিবেচনা করতে পারি। বেনজিনে আমরা দেখবো যে হচ্ছে এদের রেজোন্যান্স কাঠামো থাকবে। বেনজিনের কাঠামোকে আমরা সুন্দরভাবে এইভাবে লিখতে পারি, ইলেকট্রনগুলা একে অপরের সাথে ঘোরাঘুরি করে, মানে সব সময় বন্ড চেঞ্জ করতে থাকে, যার কারণে এর স্ট্রাকচারটা এমন দেখা যায়। অর্থাৎ যেহেতু এর কাঠামোটা কখনোই স্থির না, বারবার চেঞ্জ হচ্ছে, এই জন্য কি বলবো আমরা অসম্পৃক্ততা, বা সরি এটা হচ্ছে রেজোন্যান্স কাঠামো, অর্থাৎ ঘূর্ণন কাঠামো। দেন আসতে হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা যদি বেনজিন দিয়ে বিষয়টা কল্পনা করি, আমরা দেখবো এখানে যে কার্বন হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে যে বন্ডটা ছিল, কার্বনের সাথে হাইড্রোজেন বন্ডটা উঠে গেছে, ধরলাম অ্যাজ এক্সাম্পল, আমরা ধরলাম কার্বন হাইড্রোজেনটা উঠে গেছে, বা এখানে প্রতিস্থাপিত হয়ে ক্লোরিন বা আমরা যে কোনো মূলক অ্যাড করতে পারি, যেমন হচ্ছে NO2, বা হচ্ছে আমরা আরো নিতে পারি CH3, অ্যালকাইল মূলক, এগুলো হচ্ছে অ্যাটাচড হচ্ছে। এই যে অ্যাটাচড হওয়ার যে প্রবণতা বা অ্যাটাচড হওয়ার যে ক্ষমতা, এটা হচ্ছে তাদের প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এরা, অর্থাৎ এটা বুঝবো যে এটা প্রতিস্থাপন বিক্রিয়াটা দিচ্ছে। দেন হচ্ছে স্থায়িত্ব। এই যে কাঠামোটা না, বেনজিনের যে কাঠামোটা তৈরি হয়েছে, এই কাঠামোটা এতটাও ঠুনকো না যে জাস্ট তৈরি হওয়ার পরে যে নষ্ট হয়ে যাবে, সক্রিয়তা দেখায় সে নষ্ট হয়ে যাবে, এমন কিছু না। কাঠামোটা তৈরি হওয়ার পরে বেশ স্টেবল হবে। যেমন বিক্রিয়ার ইলেকট্রনগুলো এক বন্ড থেকে আরেক বন্ডে দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে, বাট তারা নিজেদের মধ্যে রেজোন্যান্স স্ট্যাবিলিটি গঠন করতেছে, অর্থাৎ রেজোন্যান্স আকারে তারা হচ্ছে স্টেবল আছে।
দেন এবার আসে হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এই যে বললাম না যে হচ্ছে এদের যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে এগুলোকে আমরা বলবো সঞ্চারণশীল পাই ইলেকট্রন। অর্থাৎ পাই ইলেকট্রন তো বটেই, বাট এগুলো ঘুরে বেড়াচ্ছে বা সঞ্চারণ হচ্ছে, যার কারণে আমরা বলবো এটা হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন। আচ্ছা, এগুলো তো আমরা দেখলাম যে হচ্ছে আমরা বৈশিষ্ট্য অনুসারে বা তাদের চেহারা দেখে কিভাবে আমরা বলতে পারবো যে এটা অ্যারোমেটিক যৌগ কি না বা তারা কি কি বিক্রিয়া দেখাচ্ছে এইটা। বাট যদি আমাদেরকে বলা হয় পরীক্ষায় আসে যে হচ্ছে একটা যৌগ দেখে বলো তো এটার অ্যারোমেটিক কি না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা তত্ত্বের সাহায্য নিতে হবে বা একটা নীতি সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে হাকেল তত্ত্ব। হাকেল তত্ত্বের মেইন কনসেপ্টটা কি? হাকেল তত্ত্বের মেইন কনসেপ্টটা হচ্ছে যদি কোনো যৌগ অ্যারোমেটিক হয় তার অবশ্যই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। আমি আবার বলতেছি, যদি কোনো যৌগ অ্যারোমেটিক হয় তাহলে তার অবশ্যই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। এখানে এনটা কি? এখানে এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর এন হচ্ছে মেইনলি তার যে চক্রের সংখ্যা। ঠিক আছে, বেনজিনের ক্ষেত্রে যেমন চক্রের নাম্বারটা হচ্ছে 1। এবার আমরা আসি হচ্ছে কিছু রিয়েল টাইম এক্সাম্পলের ক্ষেত্রে। যদি আমরা দেখি এই এক্সাম্পলটার ক্ষেত্রে, এটার নাম আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে ন্যাপথালিন। এটার নাম হচ্ছে ন্যাপথালিন। আমরা নাম না জানলে ওটা বের করতে পারবো, সমস্যা নাই। এখানে আমরা জাস্ট খালি দেখবো যে এদের সঞ্চালনশীল ইলেকট্রনগুলো কয়টা আছে। আমরা এখন যদি গুনতে থাকি যে দেখবো যে সঞ্চালনশীল ইলেকট্রন, সঞ্চালনশীল মানে পাই বন্ড যেখানে আছে সেখানে সঞ্চালনশীল পাই ইলেকট্রন পাবো। 1 2 3 4 5, আমরা এখানে দেখতেছি 5টা সঞ্চালনশীল বন্ড আছে, মানে পাই বন্ড আছে। অর্থাৎ প্রত্যেক বন্ডে যদি 2টা করে পাই ইলেকট্রন থাকে তাহলে আমাদের ইলেকট্রনটা হচ্ছে 10টা। ইলেকট্রনটা হচ্ছে 10টা। যেহেতু আমরা বলছি হচ্ছে এদের 4n+2 সংখ্যক 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, অর্থাৎ 4n+2 = 10 হবে। অর্থাৎ আমরা এখান থেকে বের করতে পারি n = 2। যেহেতু n = 2 আর n এখানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইটস ওকে যে এটা আমাদের অ্যারোমেটিক যৌগ হবে। দেন এবার আমরা আসি আরো একটা এক্সাম্পলে। এক্সাম্পলটা হচ্ছে একটা পাইরোল স্ট্রাকচার। আমরা জানি এটা একটা পাইরোলের স্ট্রাকচার। এখানে স্পেশাল টাইপস আছে, আমরা দেখবো যে হচ্ছে এতক্ষণ আমরা বলতেছিলাম সঞ্চালনশীল পাই ইলেকট্রন, বাট এদের তো সঞ্চালনশীল পাই ইলেকট্রন নাই। এখানে আমরা দেখবো যে হচ্ছে নাইট্রোজেনের যে 2টা মুক্তচর ইলেকট্রন আছে, এই মুক্তচর ইলেকট্রনটাও এই রেজোনেন্স বা ঘূর্ণনে অংশ নেয়। কেন অংশ নেয়? কারণ এর হচ্ছে 4n+2 সংখ্যক ইলেকট্রন পূর্ণ করার জন্য। আমরা যদি এখানে দেখি এদের 4n+2 সংখ্যক ইলেকট্রন কয়টা থাকে? 1 2 3, 3 দুগুণী 6টা। অর্থাৎ আমাদের n এখানে আসতেছে 1। তোমরা এগুলো একটু সমাধান করে নিবা, তাই বুঝতে পারবা n = 1। দেন আমরা যদি এই এক্সাম্পলটার ক্ষেত্রে আসি, এই এক্সাম্পলটাতে কি বোঝাচ্ছে মেইনলি? আচ্ছা, এটা হচ্ছে সাইক্লো মানেই তো হচ্ছে কি চাকরি। সাইক্লো এর নাম হচ্ছে অক্টা টেট্রা টেট্রায়ন, অর্থাৎ এরা সাইক্লো অক্টা টেট্রায়ন। এবার যদি আমরা এখানে দেখি যে এদের 4n+2 ইলেকট্রন সংখ্যা কত? 4n+2। এখানে আমরা দেখবো যে 1 2 3 4, অর্থাৎ 4 দুগুণে 8টা। আর আমরা n এর মানটা বের করতে গেলে 4n = 6, n = 6/4, অর্থাৎ 3/2। যেহেতু 3/2 এখানে পূর্ণ সংখ্যা না, অর্থাৎ এই ইলেকট্রনটা এই যৌগটা আমাদের কখনোই অ্যারোমেটিক যৌগ না, অর্থাৎ এটা আমাদের অ্যারোমেটিক যৌগ না। এবার আমরা খেয়াল করতে পারি একটা ভর্তি পরীক্ষায় আসা একটা কোশ্চেনের দিকে। আমরা দেখবো যে কোশ্চেনটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট 2022-23 শিক্ষাবর্ষে। এখানে বলছে যে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ না। এখন আমরা জানি অ্যারোমেটিক যৌগটা হতে হলে কি হতে হবে? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। যদি তার থাকে তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ, আর যদি না থাকে তাহলে সেটা অবশ্যই অ্যারোমেটিক যৌগ না। আমরা যদি প্রথমেই দেখি এটা হচ্ছে ওয়েল নন একটা অ্যারোমেটিক যৌগ, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তারপরে আমরা খেয়াল করে দেখি 4n+2 = হচ্ছে 6, যেহেতু 6টা ইলেকট্রন আছে, অর্থাৎ n = 1। এটা অবশ্যই একটা অ্যারোমেটিক যৌগ। দেন এবার আসতেছে আমরা n, এটাকে আমরা কি বলি ভাইয়া? এগুলো হচ্ছে আমরা পিরিডিন বলি।
এই ভদ্রলোকটার নাম পিরিডিন। দেখো পিরিডিন লাস্টে আছে দন্তের ন, অর্থাৎ এটা হচ্ছে এন বা এর চক্রের মধ্যে এক্সট্রা এন আছে, অর্থাৎ একে আমরা বলবো পিরিডিন। আচ্ছা, দেন এবার আসি হচ্ছে এর 4n প্লাস 2 সংখ্যক ইলেকট্রনটা নিয়ে। 4n প্লাস 2 ইলেকট্রন আছে হচ্ছে 1 2 3, ঠিক একই বেনজিনের মতো আছে 6টা, n ইকুয়াল টু 1, অর্থাৎ এইটাও আমাদের অ্যারোমেটিক যৌগ। দেন এবার আসে আমাদের 3 নম্বর অপশনে। এখানে কি বলছেন, এই এই যৌগটার নাম কি, মেইনলি আমাদের জানতে হবে যৌগটার নাম কি। এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। ঠিক আছে, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নে আমরা দেখব 4n প্লাস 2 সংখ্যাতে আমাদের টোটাল ইলেকট্রন কয়টা আছে। 4n প্লাস 2 আমাদের টোটাল ইলেকট্রন আছে, বন্ড আছে একটা, অর্থাৎ ইলেকট্রন আছে দুইটা। এখানে আমরা একটা মজার জিনিস খেয়াল করবো, আমরা যদি এখানে সলভ করতে চাই 4n ইকুয়াল টু 0 অর্থাৎ n ইকুয়াল টু 0। এখানে কথা হচ্ছে ভাইয়া এনটার মানেটা কেমন, মানে এন এর মান তো আমরা এতক্ষণ দেখছিলাম 1, এতক্ষণ দেখছি হচ্ছে হাফ বা পূর্ণ সংখ্যা বা অনেক কিছু দেখছি, বাট এন এর মানটা হচ্ছে 0 কেমনে হয়। হ্যাঁ, 0 একটা পূর্ণ সংখ্যা, যদিও হচ্ছে এনটা এখানে 0 আসছে, বাট আমরা মনে রাখবো যে হচ্ছে n ইকুয়াল n এর মান হইতে পারবে 0 1 2 এভাবে ডট ডট যাইতে পারবে, বাট n এর মান হইতে পারবে না কোনটা, n এর মান হইতে পারবে না হচ্ছে হাফ, 1/3, 1/4 এভাবে কোনো ভগ্নাংশ হইতে পারবে না, শুধুমাত্র এই যে পূর্ণ সংখ্যা। এখানে 0 কিন্তু পূর্ণ সংখ্যা, বারবার বলতেছি 0 কিন্তু এখানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমাদের 4n প্লাস 2 কিন্তু 2 হবে and n এর মান হবে 0। 0 হওয়া সত্ত্বেও এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। এবার আসি এই যৌগটার ক্ষেত্রে, যৌগটার নাম কি, প্রথমত আমাদের আসতে হবে যৌগটার নাম কি। যৌগটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন। এটা হচ্ছে সাইক্লো পেন্টাডাইনাইল ক্যাটায়ন। এই যৌগের ক্ষেত্রে আমরা দেখব ইলেকট্রন কয়টা আছে, সঞ্চালনশীল ইলেকট্রন 1 2 অর্থাৎ 4টা, মানে 4n প্লাস 2 ইকুয়াল টু 4, অর্থাৎ আমাদের 4n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু হাফ। এই যে হাফ, এখন কথা হচ্ছে যে হাফ কি অ্যারোমেটিক যৌগ হবে? না, অবশ্যই না, হাফ অ্যারোমেটিক যৌগ না, অর্থাৎ এটা অ্যারোমেটিক যৌগ না। আমাদের অ্যান্সার হবে হচ্ছে তাহলে 4 নম্বরটা, যে এটা অ্যারোমেটিক যৌগ না, এটা হচ্ছে কোনটা, সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন। এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড যে অ্যান্সার এটা। তো এখানে আরেকটা কিছু কথা আছে যে n এর মান যখন হচ্ছে হাফ হয়, আমরা এখন বলছিলাম হচ্ছে অ্যারোমেটিক আর নন অ্যারোমেটিক, অর্থাৎ অ্যারোমেটিক হবে কি হবে না, কিন্তু n এর মান যখন হাফ হয় তখন সেটা হচ্ছে হওয়া না হওয়া ছাড়াও আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। এটার নাম হয়ে যায় অ্যান্টি অ্যারোমেটিক। অর্থাৎ n এর মান যখনই হাফ হয় তখন সেটা হয় একটা অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, প্রত্যেক বছরই কোথাও না কোথাও এই টপিক থেকে কোশ্চেন আসে থাকে। যদি তোমরা আজকের লেকচারটা বুঝে থাকো, ইনশাআল্লাহ এই টপিক থেকে আর কখনো কোনো এমসিকিউ ভুল হবে না। এমনকি এমসিকিউ না, এটা হচ্ছে এমসিকিউ সিকিউ বোথ, এটা একই সাথে এমসিকিউ সিকিউ তোমাদের এইচএসসি তে দুইটা টপিকই কভার করবে, এমসিকিউ প্লাস সিকিউ দুইটাতেই কভার করবে হচ্ছে এই হাকেল তত্ত্ব অ্যান্ড এই রেজোন্যান্স কাঠামো বেনজিনের যে বৈশিষ্ট্য বা অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্য এইটা। আসসালামু আলাইকুম।